সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি একটি ওরাল জেল নিয়ে আলোচনা করব। এই ওরাল জেলটি সবাই চিনে থাকবেন, বিশেষ করে যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই চিনে থাকবেন। কিছুদিন আগে আমার ছেলের মুখে ওরাল আলসার হওয়ার কারণে যখন ডাক্তার দেখালাম, ডাক্তার আমাকে এই ওরাল জেলটি লিখে দিল। ওরাল জেলটি নেওয়ার নিয়ম হচ্ছে একটু হাতে নিয়ে পুরো মুখে যেখানে যেখানে ঘা হয়েছে সেখানেও তো দিতেই হবে এবং পুরো মুখে দিয়ে দিতে হবে। যেখানে যেখানে সাদা দাগ কিংবা আলসার দেখা যাচ্ছে সেখানেই দিবেন। চলুন এখন কথা না বাড়িয়ে এই জেল সম্পর্কে বিস্তারিত বলি। এই মেডিসিনটির ব্র্যান্ড নেম হচ্ছে মাইকোরাল এবং এর জেনেরিক নেম হচ্ছে মাইকোনাজল ইউএসপি 2%। এই জেলটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসিআই লিমিটেড। এছাড়া আরও অনেক কোম্পানি মাইকোনাজল নাইট্রেট 2% প্রস্তুত করে থাকে। এই জেলটি যেসব ক্ষেত্রে নির্দেশিত তা হচ্ছে মুখ ও পরিপাকতন্ত্রীয় ক্যান্ডিডাজনিত সংক্রমণ চিকিৎসায়, মুখ ও পরিপাকতন্ত্রীয় ছত্রাকের কোলোনাইজেশন নির্মূলে এবং সুপার ইনফেকশনের দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে। এবার ফার্মাকোলজি সম্পর্কে বলি। প্রথমে আমি ফার্মাকোডাইনামিক বিশ্লেষণ সম্পর্কে বলছি। মাইকোনাজল ডার্মোফাইটস এবং ইস্টের বিরুদ্ধে, ছত্রাক বিরোধী এবং কিছু কিছু গ্রাম পজিটিভ ব্যাসিলাই ও কোক্কাইয়ের বিরুদ্ধে ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে। মাইকোনাজল আর্গস্ট্রল সংশ্লেষণ এর মিথাইলেশন ধাপে বাধা দেয়। আর্গস্ট্রল হলো ইস্ট ও ছত্রাকের প্রধান স্টেরল এবং এদের বায়োসিনথেটিক পাথওয়ের শেষ উৎপাদ। ইস্ট ও ছত্রাকে আর্গস্ট্রল সংশ্লেষণ ব্যাহত হওয়ায় ছত্রাকের কোষঝিল্লিতে ছিদ্রের সৃষ্টি হয়। এই ছিদ্র দিয়ে ছত্রাক কোষের প্রয়োজনীয় উপাদান কোষের বাইরে চলে আসে, ফলে ইস্ট ও ছত্রাক মারা যায়। এবার ফার্মাকোকাইনেটিক বিশ্লেষণ সম্পর্কে বলি। মাইকোনাজলের ওরাল বায়োঅ্যাভেইলেবিলিটি কম, কারণ অন্ত্রনালী থেকে এর শোষণ সামান্য। ওরাল জেল হিসাবে গ্রহণের পর মাইকোনাজল সিস্টেমেটিক্যালি শোষিত হয়। শোষিত মাইকোনাজল প্লাজমা প্রোটিন, প্রাথমিকভাবে সেরাম অ্যালবুমিন এবং লোহিত রক্তকণিকার সাথে যুক্ত হয়। মাইকোনাজল ওরাল জেল এর শোষিত অংশের অধিকাংশই বিপাক হয়। গৃহীত মাত্রার 1% কম পরিমাণ মূত্রের সাথে অপরিবর্তিত অবস্থায় নির্গত হয়। অধিকাংশ রোগীর ক্ষেত্রে প্লাজমা অর্ধায়ু 20 থেকে 25 ঘন্টা, আর মাইকোনাজলের এলিমিনেশন হাফ লাইফ বিক্রিয় সমস্যাগত রোগীদের ক্ষেত্রে একই থাকে। এবার ওষুধের মাত্রা সম্পর্কে বলি। ওরোফ্যারিঙ্গাল ক্যান্ডিডোসিসের ক্ষেত্রে 6 থেকে 24 মাসের শিশুদের ক্ষেত্রে 1.5 মিলি অর্থাৎ 4/1 পরিমাপক চামচ জেল দিনে 4 বার খাবারের পর লাগাতে হবে। প্রাপ্তবয়স্ক এবং 2 বছর বয়সী বাচ্চাদের এবং বৃদ্ধদের ক্ষেত্রে 2.5 মিলি অর্থাৎ 2/1 পরিমাপক চামচ জেল দিনে 4 বার খাবারের পর লাগাতে হবে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ক্যান্ডিডিওসিসের ক্ষেত্রে শিশু যাদের বয়স 4 মাস বা তার থেকে বেশি, বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদের যাদের ট্যাবলেট গিলে খেতে অসুবিধা আছে তাদের ক্ষেত্রে দিনে 20 মিলিগ্রাম প্রতি কেজি শরীরের ওজন অনুযায়ী 4 বিভক্ত মাত্রায় দিতে হবে। প্রতিদিনের মাত্রা 250 মিলিগ্রাম অর্থাৎ 10 মিলি জেল দিনে 4 বারের বেশি লাগানো উচিত নয়। নির্দিষ্ট সময় ব্যবহার করতে ভুলে গেলে কি করবেন? নির্দিষ্ট সময়ে ডোজ নিতে ভুলে গেলে মনে হওয়া মাত্র সেবন করতে হবে, তবে পরবর্তী ডোজ নেওয়ার সময় হয়ে গেলে তা পরিহার করে স্বাভাবিক সেবনবিধি মেনে চলতে হবে। এতক্ষণ তো মাত্রা সম্পর্কে বললাম, এবার সেবনবিধি সম্পর্কে বলছি। মুখের ক্ষতের ক্ষেত্রে অল্প পরিমাণ মাইকোনাজল জেল পরিষ্কার আঙুল দিয়ে দিনে 2 থেকে 4 বার সরাসরি সংক্রমিত স্থানে প্রয়োগ করতে হবে। সর্বোত্তম ভালো ফলাফলের জন্য সংক্রমিত স্থানে যতক্ষণ সম্ভব রাখতে হবে। লক্ষণ দূরীভূত হওয়ার পরও 1 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালানো উচিত। ওরাল ক্যান্ডিডোসিসের ক্ষেত্রে রাতে ডেন্টাল প্রস্থেসিস পরিহার করে জেল দিয়ে ব্রাশ করা উচিত। ঔষধের মিথস্ক্রিয়া অর্থাৎ এই ওষুধটি কোন কোন ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে সে সম্পর্কে বলছি। টারফিনাডিন, এস্টোমিজল এবং সিসাপ্রাইট এর সাথে মাইকোনাজল ব্যবহার পরিহার করা উচিত, কারণ মাইকোনাজল এদের বিভাগে বাধা দেয়, ফলে এরা অধক্ষিপ্ত হতে পারে। মাইকোনাজল ফিনাইটোইন এবং সাইক্লোস্পোরিন এর বিভাগ বিলম্বিত করে এবং এর ফলে এদের বিষক্রিয়া পরিলক্ষিত হতে পারে। কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা। যে সমস্ত রোগীর এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অ্যাভয়েড করা উচিত। এই ওষুধটি ব্যবহারের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেই সম্পর্কে বলছি। এই ওষুধটি ব্যবহারের ফলে বমি বমি ভাব এবং বমি করা, দীর্ঘদিন ব্যবহারে ডায়রিয়া এবং কদাচিৎ অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। এবার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে কিনা সেই সম্পর্কে বলছি। গর্ভকালীন সময় মাইকোনাজল ওরাল জেল ব্যবহারে নিরাপত্তামূলক
কোনো তথ্য নেই। সুতরাং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সম্ভব হলে মাইকোনাজল পরিহার করতে হবে অথবা সম্ভাব্য ঝুঁকিসমূহকে সম্ভাব্য সুবিধার সাথে সমন্বয় করতে হবে। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিশ্চিত হয়, সেহেতু স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে মাইকোনাজল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ওষুধটি ব্যবহারকালে কী কী সতর্কতা মেনে চলতে হবে সে সম্পর্কে বলছি। মাইকোনাজল এবং অ্যান্টিকোগুল্যান্ট একত্রে ব্যবহার করলে অ্যান্টিকোগুল্যান্টের কার্যকারিতা পর্যবেক্ষণে রাখতে হবে এবং মাত্রা সমন্বয় করতে হবে। মাইকোনাজল এবং ফিনাইটোইন একত্রে ব্যবহার করলে এদের প্লাজমা লেভেল পর্যবেক্ষণে রাখতে হবে। শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে যেন গলায় আটকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাত্রাধিক্য সম্পর্কে বলছি। মাত্রাধিক্যের ফলে বমি ও ডায়রিয়া হতে পারে। লক্ষণের ধরনের উপর ভিত্তি করে চিকিৎসা দিতে হবে। এই জন্য কোনো অ্যান্টিডোট আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু এর জন্য কোনো অ্যান্টিডোট নেই। আর এর থেরাপিউটিক ক্লাস বলতে এটি ওরাল অ্যান্টি ফাঙ্গাল প্রিপারেশনের থেরাপিউটিক ক্লাস হিসাবে গণ্য হয়। আর এটি সংরক্ষণ কিভাবে করবেন? আলো ও তাপ থেকে এবং শুষ্ক স্থানে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।